জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর, বাংলা দখলে আজ শাহী শপথ। দিল পে লিখলো হামারা সরকার হোগা। সায়েন্স সিটির কর্মী সভায় এমনই শাহী বার্তা এলো আজ। কর্মীদের উদ্দেশ্যে মিনিট 15 শাহী বার্তা। সেই শাহী বার্তায় বিধানসভা নির্বাচনের আগে, যেখানে কয়েক মাস ঘুরলে বিধানসভা নির্বাচন, কতটা ভোকাল টনিক পেলেন কর্মী সমর্থকরা জানবো। প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, অমিত শাহ 2021, 2024 এবং আজ 2026-এ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগে যখন এলেন, দুদিন শহরে একাধিক বৈঠক করলেন এবং শেষমেশ 4টে লোকসভা, মূলত বিজেপির জেলা বলা হয়, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ এবং একই সঙ্গে উত্তর শহরতলি, এই জেলাগুলি নিয়ে যে বৈঠক করলেন, কার্যত রুদ্ধদ্বার শুনানি, কোনো কর্মকর্তা বা কার্যকর্তাকে মোবাইলের ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। সেখানে যে ভোকাল টনিক দিয়ে এবার উজ্জীবিত করার চেষ্টা করলেন অমিত শাহ, কার্যত কোথাও একটা যে ঠিক নেই এ রাজ্যে বিজেপির সংগঠন বা তার নিচু স্তর, অন্তত শক্তি কেন্দ্রগুলো পর্যন্ত, অর্থাৎ যেটা 2-3টে বুথ নিয়ে একটা শক্তি কেন্দ্র হয় বিজেপির ক্ষেত্রে, সাংগঠনিক তাদের একটা এটা পর্যালোচনা, সেই জায়গা থেকেই ভোকাল টনিক দিতে হলো অমিত শাহকে। এবং তার ক্লাসে ভোকাল টনিক আমরা 2021-এ দেখেছি, আবকি বার 200 পার, আমরা 2024-এ দেখেছি আবকি বার ডাবল ইঞ্জিন সরকার, এরপর 2026-এর আগে এই ভোকাল টনিক। অর্থাৎ এবার কোনো সংখ্যার ঘেরাটোপে তিনি বাঁধলেন না, একদম ডিরেক্টলি হিট করলেন যে সরকার তারাই গড়বেন। একেবারে তাই। যে ম্যাজিক ফিগার রয়েছে 148টা বিধায়ক জোগাড় করা, সেই জায়গা তারা পৌঁছে গেছে, এমনটাই বোঝানোর চেষ্টা করলেন, বার্তা দিলেন। কিন্তু সংখ্যা প্রকাশ্যে না বললেও আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে 28টা বিধানসভার বিজেপি নেতাকর্মীদের নিয়ে তিনি বৈঠকটা করলেন, সেখানে কিন্তু 28-এর মধ্যে 20টা সিটে জয়লাভ করতে হবে, এই টার্গেটও তিনি তৈরি করে দিয়ে গেলেন। এবং সেই জন্যই হয়তো কর্মীদের আরও উদ্দীপ্ত করার জন্যই তার এই ভোকাল টনিক, যে দিল পে লিখলো ইসবার হামারা সরকার। এবং এই বার্তা দেওয়ার পেছনে দুটো কারণ কাজ করছে। এক, এসআইআর এর যে দেখা গেছে খসড়া তালিকা, তাতে সব থেকে বেশি যে নাম বাদের যাওয়ার সংখ্যা, সেটা কিন্তু 2 কলকাতা, প্রায় 23-24 বা এই 25% কাছাকাছি। এই নাম বাদ যাওয়াটা তাদের জন্য পজিটিভ, এমনটা বলে এই ভোকাল টনিক দিয়ে কার্যত উজ্জীবিত করার চেষ্টা। এবং সর্বোপরি আজকে সল্টলেকে যেভাবে দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে এসে তাকে বৈঠকে বসানো, এবং রাজ্য বিজেপির প্রধান 3 মুখ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের সঙ্গে ওনার কথা উনি খুব মন থেকে বলেন, এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইসবার হামারা সরকার, দিল পে লিখো। দেখুন, গতকালই অমিত শাহ তিনি বলেছিলেন 15ই এপ্রিলের পর বিজেপি সরকার। হ্যাঁ, গতকালও ঠিক এভাবেই ভোকাল টনিক দিয়ে রেখেছিলেন অমিত শাহ। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। কলকাতায় 20 আসন জেতার টার্গেট, 28-এর মধ্যে 20 আসন জেতার টার্গেট। প্রার্থীকে জেতাতে সবাইকে ঝাঁপানোর বার্তা। অনুপ্রবেশ ও দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার, তৃণমূলের বিরুদ্ধে প্রচারের শাহী নির্দেশ। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট, সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই করিডোর দিয়ে ওরা সারা দেশ ছেয়ে যাচ্ছে।
এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। আজকের এই শাহী বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দিলীপ ঘোষের যাওয়া। অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষ প্রায় 1.5 বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা গেল, এতেই জল্পনা তৈরি হয়েছে। আসুন কথা বলি, সহকর্মী অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দিলীপ ঘোষের সঙ্গে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কখনো দলের দূরত্ব বেড়েছে, কখনো দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দলের তরফ থেকে রেস্ট্রিকশন এসেছে, কিন্তু তারপর দিলীপ ঘোষের এই শাহী বৈঠকে যোগদান। তাহলে কি 26-এর ভোটে আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ? দেখো, বার্তা বা সংকেতটা স্পষ্ট। যেভাবে আজ শুভেন্দু, সুকান্ত এবং শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, দিলীপ ঘোষকে নিয়ে একসাথে বৈঠক করলেন অমিত শাহ, এবং তিনি যেভাবে দায়িত্ব বোঝানোর চেষ্টা করলেন এবং এমন একটা সময় করলেন ঠিক তার আগের দিন সন্ধ্যেবেলা, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা একেবারে ইকো পার্কে যেভাবে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করলেন অমিত শাহ, ঠিক তার পরের দিন। এবং এটা কিন্তু কোনো রকম ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল না। আজকের সাংসদ, প্রাক্তন সাংসদ, এমএলএ, প্রাক্তন এমএলএ, তাদের যে বৈঠক ছিল, বৈঠকের পর হঠাৎ করে এই বৈঠকটা হলো। এবং এই বৈঠকই মনে করা হচ্ছে দিলীপ ঘোষের এখনো তার প্রাসঙ্গিকতা রয়েছে, এখনো গ্রামের মানুষ তার মেটো ভাষা, তার মুখ থেকে বিজেপির কথা শুনতে চায়। এটা হয়তো অমিত শাহ হেড স্যার বুঝতে পেরেছেন এবং তার কাছে হয়তো রিপোর্ট রয়েছে। কারণ যে 12 জন পর্যবেক্ষক রয়েছেন বিভিন্ন দায়িত্ব নিয়ে, অন্য রাজ্য থেকে যে সমস্ত নেতারা রয়েছেন, তারাও কিন্তু সমানে অ্যাসেসমেন্ট করছেন এই রাজ্যের পরিস্থিতি। কারণ এর আগে মোদি বেশ কয়েকবার এসছেন, আমরা জানি, সভা করেছেন চলতি বছরে। সেই সভার পর সেই সমস্ত জায়গার কি ফিডব্যাক, সেখানে মানুষ কি আগের থেকে বেশি পরিমাণ বিজেপির দিকে ঝুঁকেছে, এই রিপোর্টও কিন্তু তাদের কাছে রয়েছে। এবং সব রিপোর্ট নিয়ে সম্ভবত দিলীপ ঘোষ যে এমন একটা ব্যক্তিত্ব যাকে মানুষ বিশ্বাস করে বলে অন্তত মনে করছে বিজেপি, তাই হয়তো এভাবে 1.5 বছর পর শীর্ষ নেতার বৈঠকে দিলীপ ঘোষকে দেখা গেলেও ভুললে চলবে না যে এই দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। তাহলে কি 26-এ তার পুনরাবৃত্তি? অবশ্যই জল্পনা বাড়ছে। আর দিলীপ ঘোষ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। আজ সাংসদ, বিধায়ক, প্রাক্তন সাংসদ ও বিধায়কদের নিয়ে সল্টলেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সাংগঠনিক বৈঠক। 2026 নির্বাচন আসছে, এই নির্বাচনেই বাংলার মানুষ জবাব দেবে। আমরা প্রতিটি বুথে আরো শক্তিশালী সংগঠন গড়ে তুলব। আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার চাই। দেশ বিরোধী, তোষণকারী, অনুপ্রবেশ সমর্থনকারী সরকারকে এবার বাংলার মানুষ বিদায় দেবে। কথা দিলীপ ঘোষ আজ ফেসবুকে লিখেছেন। আজকের এই বৈঠকের কিছু ছবি পোস্ট করে দিলীপ ঘোষ এই কথা লিখেছেন। যে ফেসবুক পোস্টের কথা আপনাদের বললাম, দেখুন সেই ফেসবুক পোস্ট নিউজ 18 বাংলা স্ক্রিনে আপনারা দেখছেন। আজকের এই বৈঠকে একদম প্রথম সারিতেই দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ ঘোষ 2021-এর বঙ্গ বিজেপির নির্বাচনের কাণ্ডারি। সেই দিলীপ ঘোষকে কি গুরু দায়িত্ব দেওয়া হবে 2026-এর আগে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। না, সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ অপরিহার্য, বিজেপি কি বুঝতে পারছে? তাহলে জয়প্রকাশ মজুমদার তিনি যে ইঙ্গিত দিচ্ছেন তার বক্তব্যে, মরার সময় দিলীপ নাম। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম। মরণকালে হরিনামে কি মরণ আটকানো যায়? আজকে বিজেপির মরণকালে দিলীপ নাম করছে, তাতে কি আটকাবেন, কি করবেন আপনারাই ভেবে নিন। আজ বঙ্গ বিজেপি যদি আমরা ধরি, হেড স্যার অমিত শাহর ক্লাসে কারা উপস্থিত ছিলেন? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। এবং এই 4 নেতার সঙ্গে আলাদা বৈঠক, 4 নেতার সঙ্গে অমিত শাহর আলাদা বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠকে ভূপেন্দ্র যাদব ছিলেন, সুনীল বনসল ছিলেন বিপ্লব দেবও।
আজকের এই শাহী বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নিয়ে আমরা জেলা থেকে সরাসরি আলোচনা করছি। এরপর যে পয়েন্ট আপনাদের কাছে রেজ করব, যাই শাহী বৈঠকে উঠে এসেছে তা হলো টিকিট পেতে যোগ্যতা প্রমাণ করতে হবে। ফের টিকিট পেতে আগামী 2 মাসের যোগ্যতা প্রমাণ। 26-এর টিকিট পেতে হলে বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে হবে, নিজের এলাকায় একেবারে পড়ে থেকে জনসংযোগ পথসভা করতে হবে। শাহী নির্দেশ আজ এসেছে, সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থাকার নির্দেশ, দিনে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে মুখ করে দলীয় কর্মসূচি পালনে ঐক্যের বার্তা। একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনাও থাকছে। ঠনঠনিয়া কালীবাড়িতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বছরের শেষ দিন পৌঁছে যান অমিত শাহ। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল আজ গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে। অভিষেক আর জ্ঞানেশ কুমার বাদানুবাদ সেখানে সিইসির সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। অভিষেকের সঙ্গে আঙুল তুলে কথা সিইসির, পাল্টা জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি অভিষেকের। কি হয়েছিল সেই সময়, কি নিয়ে বাদানুবাদের সূত্রপাত জানাবেন প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবেলা, দেখো, আজকে তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সিইসি জ্ঞানেশ কুমার সহ যে ফুল বেঞ্চ রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানেই গিয়ে একাধিক দাবি 8 থেকে 10টি ইস্যু তারা তোলেন। তার মধ্যে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে এসছে যে 1,36,00,000 ভোটার, তাদের তালিকা দেওয়ার কথা যেরকম উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কতজন রয়েছেন, এমনকি শুধু বাংলায় কেন বেছে বেছে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবং তিনি যখন বেরিয়ে এসে তিনি যখন কথা বলছেন তখন তাদেরকে বারবার করে আটকান জ্ঞানেশ কুমার, এবং একটা সময় আসে যখন জ্ঞানেশ কুমার তার ধৈর্য হারান এবং ধৈর্য হারিয়ে একেবারে সরাসরি আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আটকান এবং তাকে বলে যে তিনি নমিনেটেড, কিন্তু যে সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা, তারা কিন্তু প্রত্যেকে ভোটে জিতে নির্বাচিত জনপ্রতিনিধি, ফলে তাদের দিকে যেন আঙুল তুলে কথা না বলেন জ্ঞানেশ কুমার। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু পাল্টা বলা হচ্ছে, যে তাদেরকে বলা হয়েছে যে তৃণমূলের যারা বিএলএরা রয়েছে বা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন, তারা যেন বিএলও সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কোনোভাবে হেনস্থা বা হুমকি দেওয়ার কাজ না করেন, এবং সেটা যদি হয় তাহলে বড় পদক্ষেপ করা হবে, তেমনটাও কিন্তু কড়া পদক্ষেপ করা হবে, তেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে বেশ গরমাগরম যে আলোচনা হয়েছে সেই ইঙ্গিত কিন্তু পাওয়াই যাচ্ছে। রুবেলা, हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आप उंगली नीचे करके बात करिए। इफ ही हैज द गट्स एंड गॉल, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? Are they slaves? People of Bengal are made with different, they're made different, they're built different. We're not built like that will bow down before you. We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal.
Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026. जितना ताकत लगाना है आप लगाओ, आप इलेक्शन कमीशन को लगाओ, आप सीबीआई को लगाओ, आप ईडी को लगाओ, आप इनकम टैक्स को लगाओ, आप पैरामिलिट्री फोर्स लगाओ, आप जुडिशियरी को लगाओ, आप मीडिया को लगाओ, जनता हमारे साथ है। ঠাকুর বাড়িতে রক্তগঙ্গা বইবে, শান্তনু ঠাকুরকে হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। 9 জানুয়ারি মতুয়া ঠাকুর বাড়িতে অভিষেক, গতকাল অভিষেককে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। ঠাকুর বাড়িতে পুজো দিতে না দেওয়ার হুঁশিয়ারি। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, একদমই গতকাল বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আগামী 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যে সফর রয়েছে, তিনি বনগাঁতে প্রবেশ করে ঠাকুর বাড়িতে যাবেন এবং সেখানে তিনি পুজো দেবেন। এই ঘটনার পরেই শান্তনু ঠাকুর হুঁশিয়ারি দিয়েছিলেন যে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 1000 পুলিশ নিয়ে আসে তাহলে তাকে পুজো দিতে দেওয়া হবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন। শান্তনু ঠাকুরের সেই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি আজ দিলেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে পুজো দিতে না দেওয়া হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। এবং এই বক্তব্যের পরবর্তীতে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারেন, কিন্তু অত্যাধিক পরিমাণে পুলিশ নিয়ে এলে তার প্রতিবাদ হবে এবং প্রতিরোধও করা হবে, এমনই কিন্তু দাবি করেছেন শান্তনু ঠাকুরের তরফ থেকে। স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। শান্তনু ঠাকুর এই বাড়িটাকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছে। এই বাড়িতে কে ঢুকবে না সে বিষয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন। তার মনে রাখা উচিত, এই বাড়িতে কারা ঢুকবে না এই সিদ্ধান্তের মালিক মতুয়ারা। আগামী দিনে অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায়, তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে। শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায়, তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। ঠাকুর বাড়ি অবারিত দ্বার। মতুয়াদের জন্য গর্বের বিষয় যে আমাদের মাননীয় সাংসদ উনি আমাদের বাড়িতে আসছে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিতে। মতুয়াদের জন্য এর থেকে বড় বিষয় আর হয় না। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, এটা সবার অধিকার। অভিষেক ব্যানার্জি আসছে, আমি যেটা শুনেছি বিরোধিতা করবে, ধিক্কার জানাবে, এটা না করে হোক, সমানে যেন সবাইকে যেন সম্মান জানানো হোক এই বাড়িতে এসে। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে হয়রানির এক শেষ। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এ সপ্তাহেই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ফাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়। কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই।
আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই, আমি যে আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। দু সালে এসআর যে হয়েছিল সেই ভোটার লিস্টে নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट, अगर रास्ता में मैं कुछ हो जाता उसका रिस्क कौन लेता? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা। জায়গার নাম হঠাৎ পল্লী, মেদিনীপুর শহরে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। তাদের মধ্যে 170 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। এ নিয়েই উদ্বেগ, চলছে তরজাও। তোমার নাম কি? এসআইআর শুনানিতে নাম, তাই নোটিশ ধরাচ্ছেন বিএলও মেদিনীপুর শহরের হঠাৎ পল্লীতে। মেদিনীপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি। কেউ এসেছেন 15 বছর আগে, কেউ 10 বছর আগে, তারপর ভোটার তালিকায় নাম তুলেছেন, ভোটও দিয়েছেন। তবে অনেকেরই নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই এলাকায় এখন ভোটার সংখ্যা 588। বিএলওর দাবি এর মধ্যে 539 জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়। এরপর শুনানিতে ডাকা হয়েছে 170 জনকে। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। কার নামে নোটিশ এসেছে? ওই নারায়ণ দাসের নামে। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশে তচ্ছে চলে এসেছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে। আমরা কি করবো সেখানে থেকে? সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা সরকারের কাছে যা দেখতে আছি, আমরা এখানে থাকবো, সরকারের কাছে আমরা এই দিয়েছে 15-20টা তো দিলাম এখানে আছে। যারা ধরো নাম ছিল না বা যারা হয়তো কিছু দিয়েছে তাদের হয়তো কিছু মেলেনি, ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিজেপির দালালি করতে গিয়ে পুরো প্রক্রিয়াটাকে 2 মাসে কমপ্লিট করতে চাইছে, যার দরুন প্রচুর ভুল হচ্ছে। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎপল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় দয়া করে কান দিবেন না। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের গ্যারেন্টি দিচ্ছে বিজেপি, গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার, আপনাদের নাম ভোটার লিস্টে থাকবে।
মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।